আজকের এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের সেনাবাহিনীর প্রধান যে বর্তমানে রয়েছেন, এই ওয়াকারুজ্জামানরা যদি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই জুলুম অত্যাচারের মধ্যে এখনো আপনাকে থাকতে হতো। বাস্তবতা বুঝতে হবে। আগামী 5 বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়তো, এই আওয়ামী লীগের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, আপনি কোন রোমাটা করতেন বলেন? কি করতেন? আপনার কি আছে এমন? আপনার আওয়ামী লীগের সমগ্র জায়গার সব তন্দ্রে তন্দ্রে ওদের সকল অনৈতিক কাজগুলোকে মূলোৎপাটন করে আজকে যারা দেশ শাসন করছেন তাদেরকে নিয়ে কে মানে এইসব খোঁচাখুচি পান কোথায়? আপনার কাছে যদি জামাত শিবির ভালো না লাগে, আপনার কাছে যদি দাড়ি টুপি ভালো না লাগে, আপনার কাছে যদি ইসলামপন্থী কাউকে ভালো না লাগে, তাহলে আপনি ওই আওয়ামী লীগ করেন। দান্দাবাজির রাজনীতি এদেশে চলবে না। এদেশে একজন ব্যক্তির সে যে আদর্শের হোক, আপনি আওয়ামী লীগকে রিমুভ করে তারপরে, আমি তো বারবার বলেছি, এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আওয়ামী বিদ্বেষী যত মানুষ আছে সবাইকে সেট আপ করতে হবে। সে কোন দল কোন মত এটা আমার দেখার বিষয় না, কারণ এই দেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা ধ্বংস করেছে। নিয়াজ আহমেদ সাহেবের রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমি হয়তো কথা বলছি এ কারণে আপনি তাকে রাজনৈতিক মনে করবেন, সেটাও ভাবার কোনো সুযোগ নাই। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। যদি থেকেও থাকে তাতেও কোনো অপরাধ নাই। অপরাধ তখনই হবে যদি এই নিয়াজ আহমেদ আওয়ামী লীগের দালাল হয়, তাহলে আমরা তাকে মানি না। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকলে বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম জানায়। তাকে আজকের বাংলাদেশের জনগণ অবশ্যই তার পক্ষে অবস্থান নিবে এবং নিচ্ছে। ফেসবুক গুলো দেখেন, কমেন্টস করেন নিয়াজ আহমেদকে নিয়ে, এতদিন ডানপন্থী মানুষের ভালোবাসা নিয়ে। আমি আপনাদেরকে এই জন্য বারবার বলি, যে কাউকে যে কোনো জায়গায় প্রমোট করে আপনি একেবারে সেলিব্রিটি বানিয়ে দিয়ে এরপর জায়গা মতো এসে আপনাকে বাস দেবে, সেজন্য অপেক্ষায় আছে। সাবধান হতে হবে আপনাদেরকে। যে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিংবা পক্ষে অবস্থান নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে তার সাথে কাজ করবেন। তারা সবচাইতে যারা জুলুম অত্যাচার বেশি সহ্য করেছে তাদের প্রতি মানুষ সফট কর্নার হয়ে বসে আছে। সেখানে কেউ দাড়ি মোছের কালার দেখতে যায় না, টুপির কালার দেখতে যায় না, দলের কালার দেখতে যায় না। আর যারাই টাউটবাটপারি করেছে জনতার কাতারে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তারা যত বড় জনপ্রিয় ব্যক্তি হোক তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করে নেয়। দেখেন না জেনারেল কি জানি নাম, ইব্রাহিম সৈয়দ ইব্রাহিম, কক্সবাজার থেকে আওয়ামী লীগের নির্বাচন করেছিল কি মার্কা দিয়ে, এই আওয়ামী লীগের অবৈধ সংসদে ছিল, মনে আছে তার নাম? এক সময় অনেক জনপ্রিয় ছিল, বাংলাদেশের কেউ তাকে গনেও না, পাত্তাও দেয় না। এখন কোন বাসায় কোন জায়গায় ঘুমিয়ে আছে আমি জানি না। শামসের মুবিন কোথায় একটু চিন্তা করে দেখেন। নারায়ণগঞ্জের নেতা অ্যাডভোকেট তৈমুর আলম কোথায় এখন? অথচ তারা কিন্তু এক একজন বাগা বাগা বড় বড় নেতা, কিন্তু আদর্শ এবং বাস্তবতা বুঝতে পারে নাই, দালালি করতে গিয়ে চরমভাবে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব এই মুহূর্তেও অনেকে ভাববেন না যে দল আমি বাংলাদেশের সবচেয়ে বড়টা করি বিদায়ী আমি এমনি এমনি হয়ে যাবো, সেই চিন্তা নাই বাংলাদেশে। বাংলাদেশের 300 আসনের নির্বাচন প্রত্যেকটা আসন ভিত্তিক ক্রাইটেরিয়া হবে, আসন ভিত্তিক প্রার্থীর উপরে নির্ভর করবে। যদি সেই প্রার্থী আপনার আসনে একজন জামাতেরও প্রার্থী হয় কিন্তু লোকটা দালাল হয়, টাটকা মুনাফেক হয়, দেশদ্রোহী হয়, ভারতের দালাল হয়, আপনি বুঝবেন না যে জনগণ তারে ভোট দেবে, মোটেও না। ওর বিপক্ষে যদি অন্য কোনো একজন স্বতন্ত্রও থাকে পাবলিক তারে ভোট দিয়ে জয়যুক্ত করবে, কারণ পাবলিক আর দালাল চায় না। এটা আমি জামাত দিয়ে উদাহরণ দিছি এই জন্য যাতে বুঝতে সহজ হয়। যে কোনো দলের ক্ষেত্রে মুনাফেকদেরকে, দেশদ্রোহীদেরকে, দেশ বিরোধী চক্রকে, ইসলাম বিরোধী চক্রকে কেউ ভোট দেবে না, কেউ দেবে না। ওই চিন্তা মাথায় মোটেও আনবেন না। যদি ভোট পাইতে চান, জনতার কাছে দাঁড়াতে চান, আপনার আইডিওলজি স্পষ্ট করেন। আপনি দল করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনার আদর্শ থাকতে হবে স্টেট কার্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। মানুষ বুঝতে হবে এই লোকটার পিকচার, এই লোকটা এইটা করতে চায়, এই লোকটা আমার ক্ষতি করবে না, এটা মানুষকে বুঝতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটা পারবেন না, সেভাবে আপনি এই দেশের মানুষের জনপ্রিয় কোনো ব্যক্তি হতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে আমরা অনেকগুলো বেনিফিট পেয়েছি। তার মধ্যে প্রথম বেনিফিট আপনি দেখেন, যেদিনই এই 5ই আগস্ট সংগঠিত হলো সেদিন রাতেই এক আদেশের মধ্য থেকে বাংলাদেশের
সমগ্র যে এপ্রিল এবং মানে জুলাই এবং আগস্ট মাসে যত ধরনের মিথ্যা মামলা দিয়ে মানুষকে গ্রেপ্তার হয়েছে সবার মুক্তি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হয়ে গিয়েছে। আগামী 4 বছর যদি এই আওয়ামী লীগ থাকতো, এই মানুষগুলার এখন জেলে থাকা লাগতো। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা হইতো না। শুকুর আদায় করতে হবে আল্লাহর দরবারে, একদিনে যে সফলতা পেয়েছি সেইটাই তো আমাদেরকে আরো 2-4-5 মাস শুকুর আদায় করলে শেষ হবে না। এরপরে দেখেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত সমগ্র দল এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এটাই তো আপনার জন্য বড় প্রাপ্তি। সকল অন্যায়কারী মামলাগুলো উঠে যাচ্ছে, এটাই তো বড় প্রাপ্তি। আপনি জেলের কাঠগড়ায় না থেকে রাজনীতি করতে পারছেন, মিছিল মিটিং করতে পারছেন, এটাই তো বড় প্রাপ্তি। আপনার বাংলাদেশের যেই জামাত, শিবির, ছাত্রদল, যুবদল কিংবা এই চরমনাই কিংবা ইসলামপন্থী যে যেখানে যতটুকু যোগ্য, যারা বঞ্চিত ছিল তারা আজকে রিক্রুটমেন্ট হচ্ছে, তারা আজকে নিয়োগ পাচ্ছে, এটাই তো আপনার প্রাপ্তি। পিঠে ছালা বেঁধে আগামী 4 বছর থাকতেন, আর তার চাইতে এখন পাতলা কাপড়ের জামা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এটাকে যদি অনুধাবন করতে না পারেন, তাহলে আবারও কুচক্রী মহল বসে থাকবে না। তারা ষড়যন্ত্র করে এই সরকারের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়ে আমাদের চিন্তার বাহিরে যে সকল মানুষ, তাদেরকে আবার ডেকে এনে বসিয়ে দিবে। অতএব সাবধান হন। আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী বিরোধী যারাই বসবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ওখানে খোঁচাখুচি করা যাবে না। অমুকে শিবিরের, অমুকে তাবলিগের, অমুকে জামাতের, অমুকে ছাত্রদলের, এইটা দেখার এখন আর সময় নাই নাই নাই। বাংলাদেশকে রক্ষা করতে হলে সমগ্র সেক্টরগুলোতে রিফর্ম করতে হবে, ভালো ভালো মানুষগুলোকে ঢুকিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। পৃথিবীতে যতগুলো এম্বাসি রয়েছে সবগুলোর অ্যাম্বাসেডার পরিবর্তন করতে হবে, ডানপন্থী মানুষগুলোকে বসিয়ে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আগেও যেমন দেশ চলছে এখনো তেমন চলবে, তাইলে আপনি এই স্বাধীনতার স্পিরিটের সাথে বেইমানি করছেন। মনে রাখবেন, 5ই আগস্ট বাংলাদেশে যে যুদ্ধে আমরা জয়যুক্ত হয়েছি, এটা কোনো অভ্যুত্থান নয়। আপনার সাথে আমার পার্থক্য এইখানেই। আমি এটাকে অভ্যুত্থান হিসেবে মেনে নেই না, এটাকে আমি সেমি বিপ্লব মনে করি। এটা বিপ্লবের ক্রাইটেরিয়ার কাছাকাছি মনে করি। হয়তো আপনার পূর্ণাঙ্গ বিপ্লবকে, অনেক আদর্শভিত্তিক বিপ্লব, সেটাকেও আমি বলি না, কিন্তু এটাকে আমি পূর্ণভাবে সমর্থন করি যে এটা একটা ছাত্র জনতার বিপ্লব। এবং এই বিপ্লবটা তারাই করেছে যারা সবচাইতে বেশি নির্যাতিত ছিল, যারা সবচাইতে বেশি কোণঠাসা ছিল, তারা মিলে এই বিপ্লব করেছে। অতএব এখানে এই বিপ্লবকে কলুষিত করার কোনো সুযোগ নেই। অতএব এই বিপ্লব আমাদের বিপ্লব। এই বিপ্লবের সাথে গাদ্দারি যারাই করবে, সে আমার দলের হোক আপনার দলের হোক, তাদেরকে চিহ্নিত করে করে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি থেকে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।